ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো গল্পটি শুরু করা যায়। পরন্ত বিকেলের মিঠে রোদ্দুর গায়ে মেখে মনোযোগ সহকারে রাই এমব্রয়ডারির নকশা করছে একটা সাদা রুমালে। রাই মনে মনে ঠিক করেছে কালকে এই কলেজের জীবনের শেষ অধ্যায় এসে নিজের হাতের কাজ করা উপহার নিয়ে মনের মানুষকে মনের সব কথা বলবে। নকশা প্রায় শেষ হয়ে এসেছে, শুধু নামের প্রথম অক্ষরটা লেখা বাকি। হঠাৎ করে একটা চেনা গলার আওয়াজ পেয়ে রাই সাথে সাথে কাজটা বন্ধ করে চোখে থাকা মোটা ফ্রেমের গোল চশমাটা একটু ঠিক করে নেয়। এবং তার সাথে রাইয়ের মনটা খুশি হয়ে ওঠে এই ভেবে যে রনো এসেছে। পিছন থেকে আওয়াজ আসে, কিরে তুই এখনো রেডি হসনি? আবার সেই সেলাই নিয়ে বসেছিস? তোকে বারণ করলেও শুনিস না? চোখটা আরো খারাপ করতে চাস নাকি? রাই হাসি মুখে বলে উঠল, কি করব বল, সেলাই করা যে আমার নেশা। আর এই তো আমি রেডি, এইখান থেকে এইটুকু তোর বাড়ি যাব, তার জন্য আবার সাজার কি আছে? রনো রাইকে উঠিয়ে বলল, সব সময় এই রকম দিদিমা ঠাকুমাদের মতো থাকিস, মাঝে মাঝে নিজেকে একটু আধুনিক সাজে সাজাতেও পারিস। রাই হাসি মুখে বলে উঠল, ধুর, আমার অত সাজগোজ ভালো লাগে না, যেমন আছি তেমনই ভালো, অত রং চম চড়িয়ে কি হবে? রনো রায়ের হাত থেকে রুমালটা নিয়ে সামনে মেলে ধরে বলে উঠল, ওয়াও, কি সুন্দর এমব্রয়ডারি করেছিস। তা এটা কি কালকে অভিকে দেওয়া হবে? রাই আনন্দ নিয়ে বলে উঠল, সত্যি ভালো হয়েছে, অভির পছন্দ হবে তো। অবশ্য এখনো নামটা লেখা বাকি আছে। রনো হাসি মুখে বলে উঠল, রং চম করলে অভির তোকে ভালো লাগবে একটু বেশি। আর কাজটা খুব সুন্দর হয়েছে, আর অভির পছন্দ না হলে আমাকে দিয়ে দিস, আমি যত্ন করে আমার কাছে রেখে দেব। রাই দৃঢ় কণ্ঠে বলে উঠল, আর আমি যেরকম আমি চাই আমাকে সেইভাবেই অভি পছন্দ করুক, কারোর পছন্দের জন্য আমি নিজেকে বদলাতে পারবো না। রনো হাত জোর করে কপালে ঠেকিয়ে বলে উঠল, ঠিক আছে, তোর এই কথা শুনে শুনে আমার কান পচে গেছে, সরি মা, ক্ষমা করে দে, আর কোনোদিনও তোকে সাজতেন বলবো না, এখন চল তাড়াতাড়ি। রাই হাসতে হাসতে রনোর হাত ধরে বলল, চল চল, তারা চিহ্ন 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 তারা চিহ্ন। রনোদের বাড়িতে ঢোকার সাথে সাথে রনোর মা মনামি দেবী বলে উঠলেন, এই তো রাই, তুই এসে গেছিস, খুব ভালো হয়েছে, তাড়াতাড়ি আমার হাতে হাতে কাজগুলো একটু এগিয়ে দে মা। আমার এই ছেলেকে তো কোন কাজেই লাগে না, সারাদিন শুধু বাদরের মতো লাফিয়ে বেড়াচ্ছে এদিক থেকে ওদিক। একটু পরেই অফিস থেকে তোর কাকু চলে আসবে, তখন আর সারপ্রাইজ দেওয়া হবে না। রাই হাসি মুখে বলে উঠল, অত চিন্তা করো না কাকিমা, এই তো আমি চলে এসেছি, সব হয়ে যাবে। রনো বলে উঠল, যেই রাইকে পেলে অমনি আমার নিন্দে করতে শুরু করে দিলে, আর সকাল থেকে সমস্ত কিছু কেনাকাটা করে তোমার হাতের কাছে জোগাড় করে দিলাম যে আমি তার বেলা। মনামি দেবী বলে উঠলেন, এখন তোর সাথে ঝগড়া করে সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নেই, তাড়াতাড়ি কাজে লেগে পড়, তোর সব প্রশ্নের উত্তর করে দেবে। যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হয়ে গেল। রনো কাজ করছে কম, বিগড়ে দিচ্ছে বেশি, তাই রাই চোখ পাকিয়ে রনোকে চুপচাপ বসে থাকতে বলেছে। তাই রনো চুপচাপ বসে এক দৃষ্টিতে রাইকে দেখে চলেছে। রনো অনেকদিন থেকে মনে মনে রাইকে পছন্দ করে, রাইকে মনের কথা বলে দেবেও ঠিক করেছিল, কিন্তু যেদিন বলবে ঠিক করেছিল সেই দিন রাই রনোকে বলে ও অভিকে পছন্দ করে।
সেই দিনের পর থেকে রনো নিজের ভালোবাসাকে মনের গোপন পুঁটুলিতে বন্ধ করে রেখে দিয়েছে এবং মনে মনে ঠিক করছে ও সারা জীবন রায়ের বেস্ট ফ্রেন্ড হয়ে থেকে যাবে। হঠাৎ বাড়ির কলিং বেলটা বেজে উঠল। সাথে সাথে রনু উঠে সব দিক ভালো করে দেখে মাকে আর রায়কে দুই দিক থেকে আলতো ভাবে জড়িয়ে ধরে বলে উঠল, বোথ ইউ আর রক, আই লাভ ইউ বোথ। রাই কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে একটু ভাব নিয়ে বলে উঠল, তুই না বললেও আমরা জানি আমরা রক। তাই এইবার দয়া করে ঘরের লাইট বন্ধ করে দরজাটা খুলুন দিয়ে। রনো রায়ের কথা মতো সমস্ত লাইট বন্ধ করে দিয়ে দরজাটা খুলে দিল এবং দেখল ওর বাবা সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। রনো কিছু বলার আগেই পরিতোষ বাবু বলে উঠলেন, কি ব্যাপার, পাড়ার সবার বাড়িতে আলো জ্বলছে, আমাদের বন্ধ কেন? রনো হাসি মুখে বলে উঠল, ইলেকট্রিক বিল বাঁচাচ্ছি বাবা, তুমি বল না আমি আর মা এমনি এমনি ঘরের আলো জেলে রেখে বিল বাড়াই তাই বন্ধ করে রেখেছি। পরিতোষ বাবু বিরক্তি নিয়ে বলে উঠলেন, হ্যাঁ তা তো করিস, তা হঠাৎ আজ এত সুবুদ্ধি হলো, তাই বলে পুরো বাড়ি অন্ধকার করে রেখেছিস? পরিতোষ বাবু বাড়ির ভিতরে ঢুকে লাইট জ্বালাতেই চারিদিক ঝলমল করে উঠল এবং তার সাথে নজর কাড়ল টেবিলের উপর সুন্দর করে সাজিয়ে রাখা কেক এবং তার পাশে গোলাপের পাপড়ি দেওয়া প্লেটে সাজানো পায়েসের বাটি। রাই, রনো এবং মনামি দেবী একসাথে বলে উঠল, হ্যাপি বার্থডে। পরিতোষ বাবুর চোখের কোণে তখন আনন্দের নোনা জল ভিড় করে এসেছে। পরিতোষ বাবু বলে উঠলেন, তোরা এই সব করেছিস? পাশ থেকে রাই বলে উঠল, আমরা শুধু নয়, কাকু কাকিমাও আছে। পরিতোষ বাবু ভালোবাসার গভীর দৃষ্টিতে মনামি দেবীর দিকে তাকালেন। রনু পিছন থেকে বলে উঠল, মাকে দেখার অনেক সময় পাবে, তার জন্য সারা রাত পড়ে আছে, এখন আগে কেক কেটে আমাদের খাবার সুযোগ করে দাও। কখন থেকে সুন্দর গন্ধে ঘর মম করছে, অথচ খেতে পারছি না, তারপর আবার রায়ের হাতে বানানো স্পেশাল পায়েস। ভেবেই পেটের মধ্যে থাকা ইঁদুরটা ডন বৈঠক দিতে শুরু করে দিচ্ছে। পরিতোষ বাবু রনোর কান ধরে বলে উঠলেন, বাপের সাথে ইয়ার্কি করা হচ্ছে। রনো পরিতোষ বাবুকে জড়িয়ে ধরে বলে উঠল, তুমি তো আমার বন্ধু। পরিতোষ বাবু হাসি হাসি মুখে বলে উঠলেন, থাক অনেক হয়েছে, আর তেল দিতে হবে না। পরিতোষ বাবু ফ্রেশ হয়ে এসে কেক কাটলেন। তৎক্ষণে রায়ের বাবা মাও এসে গেছে, সবাই মিলে হই হুল্লোড় করে একসাথে খাওয়া দাওয়া করে সন্ধে কাটিয়ে দিল। তারা চিহ্ন 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 তারা চিহ্ন। পরের দিন সকালটা অন্যরকম ভাবে শুরু হলো। রায়ের মনের মধ্যে একটা অদ্ভুত অনুভূতি কাজ করছে। রাই সকালে উঠে থেকে বার কয়েক রুমালটা হাতে নিয়ে দেখেছে এবং নিজেই লজ্জা পেয়ে মুখ ঢেকেছে। খুব সুন্দর হার্ট সাইন এঁকে ওর ভেতরে নামটা লিখেছে, আর রুমালে নামের নকশা তোলার সময় অদ্ভুত অনুভূতি হচ্ছিল রায়ের মনের মধ্যে। মনে মনে রাই ভাবছে, নিশ্চয়ই ওর ভালোবাসাকে স্বীকার করে নেবে ওর মনের মানুষ। রাই আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মনে এইসব ভেবেই চলেছে। হঠাৎ করে পিছন থেকে রনু বলে উঠল, এইভাবে নিজেকে দেখে কাজ নেই, কোন পরিবর্তন হবে না নিজের, যা আছিস তাই থাকবি। এখন চল। রাই ভাবনার জাল ছিঁড়ে বেরিয়ে এসে হাসি হাসি মুখে বলে উঠল, চল চল। আচ্ছা রনো, অভি আমাকে ভালোবাসে তো? রনো দৃঢ় কণ্ঠে বলে উঠল, হ্যাঁ নিশ্চয়ই বাসে। এখন এই সব কথা ছাড়, চল, না হলে দেরি হয়ে যাবে। রনো রায়ের হাত ধরে কলেজে ঢুকলো। সমস্ত বন্ধু বান্ধবী সবার সাথে কথা বলে
শেষবারের মতো কলেজের পুরো চত্বরটাকে ঘুরে নিল। কত সুন্দর সুন্দর স্মৃতি ছড়িয়ে আছে এই কলেজের প্রত্যেকটা আনাচে কানাচে। কত ভালো মুহূর্ত কাটিয়েছে এই 3 বছর ধরে বন্ধুদের সাথে। অবশেষে সেই মহেন্দ্রক্ষণ এল রাই নিজের মনের কথা অভিকে বলবে, কিন্তু ঠিক তার আগে রনো বলে উঠল, রাই তুই একটু এইখানে দাঁড়া, আমি আর অভি একটু আসছি। অভি আর রাইকে কিছু বলতে না দিয়ে রনো অভির হাত ধরে একটু এগিয়ে গেল। আর রাই কলেজের মাঠে বাঁধানো ছাতিমগাছের বেদিতে বসে ওদের যাওয়ার দিকে চেয়ে রইল। আর রায়ের কানে ভাসতে লাগলো রনো আর অভির ভিডিও কলিংয়ের কথোপকথন, যেটা রাই লুকিয়ে শুনেছিল কাল রাত্রে বাড়ি ফেরার আগে যখন রনোর সাথে দেখা করতে গেছিল তখন। তারা চিহ্ন 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 তারা চিহ্ন। অভি ফোন ধরে বলে উঠেছিল, কিরে এত রাতে আমাকে ফোন করলি, কোন দরকার আছে বুঝি? রনো বলে উঠেছিল, দেখ অভি কাল রাই তোকে ওর মনের ফিলিংসের কথা বলবে, প্লিজ তুই ওকে অপমান করিস না যেন। বিশ্বাস কর রাই তোকে খুব ভালোবাসে। অভি হাসতে হাসতে বলে উঠেছিল, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই কি বলছিস ভেবে দেখেছিস? রাই এর মতো দিদিমনি মার্কা মেয়ের প্রপোজাল আমি স্বীকার করব? রনো বলে উঠেছিল, দেখ ভাই, সে তোর যদি রিলেশনে থাকতে থাকতে মনে হয় রাই তোর জন্য ঠিক নয়, তখন রিলেশন থেকে বেরিয়ে আসিস, কিন্তু কাল ওর মুখের সামনে না বলে ওকে অপমানিত করিস না। ও তোকে সত্যি খুব ভালোবাসে, আর রাই খুব ভালো মেয়ে, ওর মতো মেয়ে তুই কোথাও পাবি না। অভি হাসতে হাসতে বলে উঠেছিল, তা এতই যখন ভালো মেয়ে, তখন তুই ওই দিদিমনিকে বিয়ে করে নিস, আমাকে ওর সাথে জোড়াতে বলিস না, আমি পারবো না। রনো বলে উঠেছিল, হ্যাঁ আমি রাইকে খুব ভালোবাসি, বিয়েও করতে চাই, কিন্তু কি করব বল? রায়ে তোকে ভালোবাসে, তাই নিজের ভালোবাসাকে পাইয়ে দেওয়ার জন্য তোকে এই কথাগুলো বলছি। প্লিজ ভাই তুই রাইকে হার্ট করিস না, প্লিজ। আর যদি করিস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। অভি বিরক্তি নিয়ে বলে উঠেছিল, দূর ধ্যান ধ্যান করিস না তো, আমার গার্লফ্রেন্ড আছে, আর আমি আর যাই হোক ওই দিদিমনি মার্কা রাইকে আমার গার্লফ্রেন্ড বানাতে চাই না কোনোদিন। অভিকে এইভাবে কথা বলতে দেখে রনো বলে উঠল, ঠিক আছে তাহলে তুই আর কালকে রায়ের সামনে যাস না, উঠে রাইকে আমি কিছু একটা বলে দেব। অভি এসে বলে উঠেছিল, কেন যাব না? দেখতে হবে না দিদিমনি কিভাবে আমাকে প্রপোজ করে। তারা চিহ্ন 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 তারা চিহ্ন। রনো অভির দিকে আঙ্গুল উঁচিয়ে বলে উঠল, দেখ উল্টাপাল্টা কিছু করিস না, তাহলে আমি ভুলে যাব তুই আমার বন্ধু ছিলিস। কাল থেকে তোকে অনেকবার বুঝিয়েছি। অভি রনোর আঙ্গুল নামিয়ে দিয়ে তাচ্ছিল্যের হাসি হাসতে হাসতে এগিয়ে গেল রায়ের সামনে। পিছন পিছন রনো এল, কিন্তু রাগে হাত মুঠো করে দাঁড়িয়ে আছে, বুঝতে পারছে না অভি ঠিক কি করতে চলেছে। অভি আর রনোকে আসতে দেখে রাই উঠে দাঁড়িয়ে নিজের ব্যাগ থেকে রুমালটা বার করে। রনো মনে মনে ভাবছে, এইবার বুঝি রায়ের সমস্ত ভালোবাসা অনুভূতি অপমানিত হবে, কিন্তু ও কি করবে? রাইকে কি আটকাবে? না, অভিকে আটকাবে। অভি তো ওর কোন কথাই শুনছে না, আর রাইকে বারণ করলে কারণটা তো
বলতে হবে, রনর এইসব ভাবনার মাঝেই লক্ষ্য করে রাই অভিকে পাশ কাটিয়ে ওর সামনে এসে দাঁড়িয়েছে। রনো কিছু বলতে যাবে তার আগেই রাই এমব্রয়ডারি করা রুমালটা মেলে ধরে রনোর চোখের সামনে। আর রুমালটা দেখে রনো অবাক হয়ে যায়, কারণ রুমালে হার্ট সাইনের মধ্যে ওর নামটা সুন্দর করে লেখা। রনো সমস্ত কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। রাই রনোর হাত ধরে বলে ওঠে, আমি যখন ভুল পথে যাচ্ছিলাম, তখন তোর উচিত ছিল আমাকে সঠিক পথটা দেখিয়ে দেওয়ার। আর ভালোবাসা জোর করে বা ভিক্ষে চেয়ে হয় না। তুই আমার জন্য এই অভির কাছে ভালোবাসা ভিক্ষে চাইছিলিস কেন? তোর মনের গোপন কুঠুরিতে যে ভালোবাসা জমে আছে তাকে উজাড় করে দিতে পারবি না আমাকে? রনো রাইকে বুকের মাঝে জড়িয়ে ধরে চিৎকার করে বলে ওঠে, পারবো, আমি পারবো আমার ভালোবাসা দিয়ে তোকে রাঙিয়ে দিতে। আই লাভ ইউ সো মাচ। রাই বলে উঠল, আই লাভ ইউ টু। আর এই রুমালটা যেন যত্ন করে রাখা হয়। অভি হা হয়ে ওদের কাণ্ড দেখছে। রাই রনোর হাত ধরে অভির সামনে দাঁড়িয়ে বলে ওঠে, থ্যাংক ইউ অভি, তুমি না থাকলে আমি নিজেকে এবং নিজের ভালোবাসাকে কোনোদিনও চিনতে পারতাম না। কালকে তোমার বলা প্রত্যেকটা কথা আমাকে সবকিছু নতুন করে চিনতে শিখিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আর হ্যাঁ, আমি দিদিমণি মার্কা, আধুনিক নয়। আর আমি এই রকমই থাকবো। আর আমার রনো আমার বাহ্যিক সৌন্দর্যকে নয়, আমার মনের সৌন্দর্যকে ভালোবাসে। ভালো থেকো অভি, গুড বাই। রাই রনোর হাত ধরে এগিয়ে চলল সামনের দিকে। আর কিছু গাছের শুকনো পাতা দমকা হাওয়ায় ঝরে পড়ল অভির সামনে।